বন্ধুরা, তোমাদের ছাদ বাগানের ছোট্ট একটা স্থানের মধ্যে তোমরা কি এলাচ চাষ করতে চাইছো? তোমরা কি দেখছো তোমাদের এলাচ গাছের বয়স 2-3 বছর হয়ে যাওয়ার পরেও গাছের মধ্যে ফুল ফল কিছুই আসছে না? তোমরা কি চাইছো তোমাদের ছোট্ট এলাচ গাছের মধ্যে দ্রুত প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে, ফুল ঝরাকে তোমাদের এলাচ গাছ থেকে বন্ধ করতে? তাহলে আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো মাত্র 20 থেকে 30 দিনের মধ্যে খুব সহজে বাড়ির মধ্যে তোমরা কিভাবে এলাচ গাছের চারা তৈরি করতে পারবে, কি করে ছোট্ট এলাচ গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল ধরাতে পারবে। এবং এর পাশাপাশি তোমাদের বলবো, যে সমস্ত এলাচ গাছের বয়স তোমাদের 2-3 বছর হয়ে যাওয়ার পরেও গাছের মধ্যে ফুল ফল কিছুই আসছে না, ফুল ঝরে যাচ্ছে, তারা তোমরা কি করে তোমাদের এলাচ গাছের মধ্যে খুব দ্রুত ফুল ও ফল আনবে এবং ফুল ঝরাকে বন্ধ করবে। তো তাই সকলকেই বলবো, ভিডিওটা শুরুতেই তোমরা একটা লাইক করে দাও এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমরা যদি বাড়ির মধ্যে এলাচ চাষ করতে চাই তাহলে কিন্তু আমাদের টাকা খরচ করে এলাচ গাছের চারা কেনার কোনো প্রয়োজন নেই। আমরা যদি সঠিক নিয়মকে মানি তাহলে রান্নাঘরের মধ্যে থাকা এই এলাচকে দিয়েই আমরা কিন্তু সুন্দর সুন্দর চারা করে নিতে পারবো এবং সেই চারা থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে এলাচও পেতে পারবো। তো চলো শুরুতে আমি তোমাদের দেখিয়ে দিই যে এই এলাচ থেকে আমরা কিভাবে বাড়ির মধ্যে সহজেই 20 থেকে 30 দিনের মধ্যে চারা গাছকে তৈরি করে নেব। বন্ধুরা, খুব সহজে বাড়িতে তোমরা যদি 20 থেকে 30 দিনের মধ্যে এলাচ গাছের চারাকে তৈরি করতে চাও তাহলে প্রথম যেটা করতে হবে, রান্নাঘর থেকে এই রকম এলাচকে কিছু তোমাদের সংগ্রহ করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু কয়েকটা এলাচকে কিন্তু রান্নাঘর থেকে আমার সংগ্রহ করে নিয়েছি। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, চারা তৈরি করার ক্ষেত্রে এই রকম সবুজ বর্ণের এলাচকে কিন্তু তোমাদের সংগ্রহ করতে হবে। চারা করার জন্য শুকনো এলাচকে কিন্তু তোমরা সংগ্রহ করবে না। দেখতে পাচ্ছ আমি বেশ কয়েকটা সবুজ বর্ণের এলাচকে কিন্তু নিয়ে নিয়েছি। তোমরা এই রকমের সবুজ বর্ণের এলাচকে প্রথম নিয়ে নেবে এবং নিয়ে নেওয়ার পর তোমরা যেটা করবে সেটা হলো বন্ধুরা, এই এলাচগুলোকে ফাটিয়ে তোমাদের এই বীজগুলোকে কিন্তু সংগ্রহ করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বেশ কয়েকটা বীজকে সংগ্রহ করে নিয়েছি এবং বীজগুলোকে আমি কিন্তু জলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। দেখতে পেলে এখানে প্রত্যেকটা বীজই কিন্তু বন্ধুরা ভালো বীজ, তাই জলের নিচে কিন্তু থিতিয়ে গেল, তোমরা লক্ষ্য করতে পারলে। তো এই রকম বীজগুলোকে জলের মধ্যে দেওয়ার পর তোমাদের কিন্তু কমসে কম 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে এবং 2 থেকে 3 ঘন্টা রেখে দেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, মাটি, ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট সম পরিমাণে মিশিয়ে একটা ওয়েল ড্রেনেজ সয়েল কিন্তু তোমাদের তৈরি করতে হবে এলাচ গাছের চারা তৈরি করার জন্য, যেটা তোমরা দেখছো আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি। তো এক্ষেত্রে তোমরা এই রকম ফ্ল্যাট টপকে ব্যবহার করতে পারো, তোমরা লম্বা টপকেও ব্যবহার করতে পারো, তাতে কোনো রকম সমস্যা নেই। দেখতে পাচ্ছ আমি একটা ফ্ল্যাট টবের মধ্যে ওয়েল ড্রেনেজ সয়েলকে তৈরি করে অলরেডি রেখে দিয়েছি এবং এরপর আমি যেটা করব, এই যে লক্ষ্য করতে পারছো আমি এলাচের বীজগুলোকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই বীজগুলো ভিজিয়ে রাখার পর যে ফুলে গেছে এই বীজগুলোকে কিন্তু জল থেকে আমি কিন্তু ছেঁকে তুলে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু তুলে নিচ্ছি এবং এই বীজগুলোকে আমাদের যেটা করতে হবে, এই যে ওয়েল ড্রেনেজ সয়েলকে আমি আগে থেকে তৈরি করে রেখেছি এই ওয়েল ড্রেনেজ সয়েলের মধ্যে আমরা কিন্তু বীজগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু ছড়িয়ে দিলাম এবং ছড়িয়ে দেওয়ার পর এই বীজগুলোকে যাতে পাখিতে খেয়ে নিতে না পারে বা এই বীজগুলোর মধ্যে যাতে পোকামাকড়ের আক্রমণ না হয় তার জন্য আমরা যেটা করব, আমরা কিন্তু বীজগুলোর ওপরে এই রকম ভার্মি কম্পোস্টের একটা পাতলা লেয়ার দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু ভার্মি কম্পোস্ট দিয়ে বীজগুলোকে কিন্তু চাপা দিয়ে দিলাম এবং এই বীজগুলোকে এই রকম চাপা দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, জল প্রয়োগ করতে হবে। কিন্তু জল প্রয়োগ করার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কিন্তু জলকে এরকম ঢালবো না, আমরা যেটা করব, আমরা কিন্তু বন্ধুরা এইভাবে স্প্রে করে জল প্রয়োগ করব, যাতে বীজ মাটির অতি গভীরে না চলে যেতে পারে বা বীজগুলো নিজের স্থান থেকে সরে না যেতে পারে। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু জল প্রয়োগ করব এবং বন্ধুরা যতদিন না চারা
তৈরি হচ্ছে ততদিন কিন্তু তোমরা পাত্রটাকে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবে, যেখানে রোদ একেবারেই পাত্রের মধ্যে না পড়ে। তো বন্ধুরা, দেখতে পেলে এইভাবে তোমরা কিন্তু এলাচ গাছের বীজকে যদি প্রতিস্থাপন করো, তাহলে 20 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু সেই বীজ থেকে তোমরা চারাকে তৈরি করতে পারবে। বন্ধুরা, এলাচ গাছ প্রতিস্থাপন করলেই যদি আমরা ভাবি এলাচ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ও এলাচ আমরা পাবো, সেটা কিন্তু একেবারেই নয়। কারণ এলাচ গাছ প্রতিস্থাপন করার পর আমরা অনেক সময় দেখি দীর্ঘদিন কেটে যায়, কিন্তু এলাচ গাছের মধ্যে না ফুল আসে না ফল ধরতে শুরু করে। ফুল আসার পরে অনেক সময় এলাচ গাছের ফুল কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত সমস্যার সমাধান যদি আমরা পেতে চাই, তাহলে শুরু থেকেই একটা প্রপারলি ট্রিটমেন্টের মধ্যে আমাদের গাছগুলোকে কিন্তু নিয়ে যেতে হবে। তবেই কিন্তু ছোট অবস্থায় আমরা আমাদের এলাচ গাছ থেকে ফুল ও ফলকে পেতে পারবো। শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে, এলাচ গাছের মধ্যে ফুল ও ফল আসতে কমসে কম 1.5 থেকে 2 বছর কিন্তু সময় লাগে। আর এই 1.5 থেকে 2 বছর সময়ের মধ্যে আমাদের গাছগুলোকে কিন্তু তৈরি করতে হবে ফুল ও ফল আনার জন্য। তো প্রথমে আমাদের কিন্তু যেটা করতে হবে, এলাচ গাছগুলোকে আমাদের ফুল সানলাইটের হাত থেকে বাঁচাতে হবে। কারণ বন্ধুরা, এলাচ গাছ ছাওয়াযুক্ত জায়গাকে কিন্তু পছন্দ করে। আর আমরা অনেকে যেটা করি, খোলামেলা স্থানের মধ্যে কিন্তু এলাচ গাছকে রেখে দিই, সারা দিন রোদ পায়, ফলে এলাচ গাছের বৃদ্ধি বিকাশ থমকে যায়, গাছের মধ্যে ফুল ও ফল আসতে চায় না, ফুল এলেও ফুল কিন্তু ঝরে পড়ে। তো শুরুতেই আমাদের যেটা করতে হবে, এমন একটা স্থান নির্বাচন করতে হবে এলাচ গাছের জন্য, যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়বে না, অথচ হাওয়া বাতাস চলাচল করবে। এর পাশাপাশি আমাদের যেটাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো বন্ধুরা, এলাচ গাছের মধ্যে জল প্রয়োগ। যেহেতু আমাদের এলাচ গাছ ছাওয়াযুক্ত জায়গাকে পছন্দ করে, সেহেতু এলাচ গাছের মাটির মধ্যে আমাদের খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে। একেবারে মাটিকে শুকিয়ে খটখটে করে রাখা চলবে না, আবার একেবারে মাটিকে ভিজে চপচপে করে রাখাও চলবে না। আর আমরা যদি এলাচ গাছের মধ্যে এই রকম সঠিকভাবে জলকে না প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু এলাচ গাছের বৃদ্ধি যেমন হবে না, এলাচ গাছের মধ্যে কিন্তু কখনোই ফুল ও ফল আসবে না। এলাচ গাছের মধ্যে ফুল এলেও ফুল ঝরে যাবে, গাছ কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকবে না, ধীরে ধীরে গাছও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমাদের এই 2 নম্বর কাজটাকেও খুব কিন্তু গুরুত্বপূর্ণভাবে করতে হবে। গাছের মাটিকে ময়েশ্চার রাখতে হবে, গাছের মাটি একেবারে শুকিয়ে ফেলা চলবে না, অতিরিক্ত জল এলাচ গাছের মাটির মধ্যে প্রয়োগ করা চলবে না, সেক্ষেত্রে গাছের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হতে পারে। তো এর পাশাপাশি যে 3 নম্বর কাজটাকে আমাদের করতে হবে, সেটা হলো গাছের মাটির মধ্যে সঠিকভাবে খাবারকে প্রয়োগ। আমরা অনেক সময় দেখি সব রকম পরিচর্যা করার পরেও আমাদের এলাচ গাছের মধ্যে ফুল ফল আসতে চায় না। তার কারণ বন্ধুরা, সঠিক খাবারকে সঠিক সময় না প্রয়োগ করা। তো আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এলাচ গাছ প্রতিস্থাপন করার পর ঠিক 15 থেকে 20 দিন পর থেকে আমাদের গাছের মধ্যে নাইট্রোজেনযুক্ত সারকে প্রয়োগ করতে হবে, এবং সেই নাইট্রোজেনযুক্ত সারকে আমাদের প্রয়োগ করতে হবে টানা 6 থেকে 7 মাস। গাছগুলো যাতে বৃদ্ধি বিকাশ হয়, গাছের পাতা যাতে সবুজ চকচকে থাকে, এবং গাছগুলো যাতে হেলদি হয়ে ওঠে। কিন্তু তারপর থেকে আমাদের নাইট্রোজেনযুক্ত সারকে দেওয়া বন্ধ করতে হবে, ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত সারকে প্রয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা নাইট্রোজেন সার হিসেবে এই যে খোল পচা জল তোমরা দেখতে পাচ্ছ, এই খোল পচা জলকে কিন্তু খুব পাতলা করে আমরা কিন্তু আমাদের এলাচ গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি। এবং যখন আমরা এই নাইট্রোজেনযুক্ত সারকে প্রয়োগ করা বন্ধ করব, তখন যে খাবারটাকে আমরা প্রয়োগ করব, সেটা হলো বন্ধুরা এটা। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি কিন্তু আমার হাতের মধ্যে 2 ধরনের খাবারকে নিয়ে নিয়েছি। এক হলো আমি নিয়ে নিয়েছি এখানে ভার্মি কম্পোস্ট, আর 2 নম্বর যেটা নিয়ে নিয়েছি সেটা হলো কলার খোসা। এই ভার্মি কম্পোস্ট গাছের মধ্যে সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান দেবে, গাছের মাটিকে উর্বর রাখবে, এবং অল্প বিস্তর নাইট্রোজেনেরও যোগান দেবে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ কলার খোসার গুঁড়ো, এই কলার খোসার গুঁড়ো যেটা করবে, গাছের মধ্যে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এই সমস্ত কিন্তু খনিজ উপাদানের যোগান দেবে, যার ফলে এলাচ গাছের মধ্যে ফুল ফল তো আসবেই, সেই ফুল ফল ঝরে পড়ার সমস্যা কিন্তু বন্ধ হবে। তো এক্ষেত্রে আমি বলবো, এই যে খাবারটা, এই খাবারটা তোমরা কিন্তু মাসে 1 বার করে ব্যবহার করবে। কিন্তু নাইট্রোজেনযুক্ত সার মানে এই খোল পচা জল যখন ব্যবহার করবে, তখন কিন্তু মাসে তোমরা 2 বার করে ব্যবহার করবে। তো এই তো গেল বন্ধুরা আমাদের এলাচ গাছের মধ্যে খাবার প্রয়োগের বিষয়।
এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো এলাচ গাছকে কিন্তু রোগ পোকার হাত থেকে বাঁচাতে হবে। এমনিতে আমাদের এলাচ গাছের মধ্যে কিন্তু রোগ পোকার আক্রমণ কম হয়, কিন্তু সবথেকে বেশি যে পোকাটার আক্রমণ হয় সেটা হলো বন্ধুরা পাতা খাওয়া পোকা, মানে যেটাকে আমরা ল্যাদা পোকা বলে থাকি। তো এই পোকার হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু যেটা করব, আমরা নিয়মিত প্রত্যেক 10 দিন অন্তর অন্তর নিম তেলকে একবার করে কিন্তু এলাচ গাছের পাতার মধ্যে বিকালবেলার দিকে ভালোভাবে স্প্রে করে দেবো। তাহলে যেটা হবে, এলাচ গাছের মধ্যে কিন্তু কোনো ধরনের রোগ পোকার আক্রমণ হবে না, এলাচ গাছ সুস্থ থাকবে এবং গাছ সুস্থ থাকলেই গাছ থেকে আমরা ফুল ও ফল ভরে ভরে কিন্তু পেতে পারবো। কিন্তু বন্ধুরা, এই সমস্ত কাজকে করার পরেও তোমরা এই সময় বলছো অনেকে তোমাদের এলাচ গাছের মধ্যে ফুল আসছে না, ফুল এলেও ফুল ঝরে যাচ্ছে। 2-3 বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও তোমাদের এলাচ গাছ থেকে তোমরা কিন্তু এলাচকে পেতে পারছো না। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? তো বন্ধুরা, সেক্ষেত্রে তোমরা যেটা করবে, তোমরা কিন্তু এই যে তরল লিকুইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই তরল লিকুইডটাকে তোমরা কিন্তু ব্যবহার করবে। তো এই তরল লিকুইডটা কি? তো বন্ধুরা, এই তরল লিকুইডটা আর কিছুই নয়, এটা হলো রাসায়নিক একটি সার। তো এই সারটাকে তৈরি করতে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো বন্ধুরা, শুরুতেই কিছুটা জল। এখানে দেখতে পাচ্ছ আমি একটা পাত্রের মধ্যে 500 ml জলকে নিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জলকে ব্যবহার করবে এবং জলকে নেওয়ার পর তোমরা যেটা করবে, এই লাল পটাশকে তোমরা কিন্তু ব্যবহার করবে। যেহেতু আমি এখানে 500 ml জল নিয়েছি, তাই আমি এখানে হাফ চামচ লাল পটাশকে দিয়ে দিচ্ছি। তোমরা 1 লিটার জল ব্যবহার করলে 1 চামচ লাল পটাশকে দিয়ে দেবে এবং লাল পটাশকে দেওয়ার পর পটাশটাকে ভালো করে গুলে কমসে কম আধ ঘন্টা রেখে দেবে। আধ ঘন্টা বা 30 মিনিট রেখে দেওয়ার পর এই যে তরল সারটাকে তৈরি আমরা করছি বা করলাম, এই তরল সারটাকে তোমরা কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর মোট 3 বার এলাচ গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবে। তাহলেই কিন্তু তোমরা দেখবে এলাচ গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে শুরু করছে, ফুল ঝরে পড়া বন্ধ হচ্ছে এবং গাছ ভর্তি এলাচ পেতে তোমরা শুরু করছো। তো বন্ধুরা, এই রাসায়নিক সারের পরিবর্তে তোমরা যদি চাও, এই যে ঘরোয়া তরল সারটা, এই সারটাকেও কিন্তু ব্যবহার করতে পারো। এই সারটা ব্যবহার করলেও সুন্দর রেজাল্ট কিন্তু তোমরা তোমাদের এলাচ গাছ থেকে পেতে পারবে। তো কিভাবে এটাকে তোমরা তৈরি করবে? বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হলো জল। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 500 ml জলকে নিয়েছি। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জলকে কিন্তু ব্যবহার করবে। তো যেহেতু আমি এখানে 500 ml জলকে নিয়েছি, তাই এই জলের মধ্যে আমি প্রথম যে ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা, এই শুকনো পাকা কলার খোসা। দেখতে পাচ্ছ আমি 6 থেকে 7টা পাকা কলার খোসাকে কিন্তু এখানে দিয়ে দিলাম এবং এই অবস্থায় আমাদের যেটা করতে হবে, 24 ঘন্টায় পাকা কলার খোসাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে কিন্তু রাখতে হবে। তোমরা কিন্তু 24 ঘন্টা পর দ্রবণটা কিন্তু যখন দেখবে লালচে বর্ণের হয়ে গেছে, তখন কলার খোসাগুলোকে এইভাবে তোমরা ছেঁকে কিন্তু তুলে নেবে এবং এই যে তরল লিকুইডটা দেখছো, এই তরল লিকুইডের সঙ্গে আর কিন্তু প্লেন জলকে অ্যাড করবে না। ডাইরেক্ট এই দ্রবণটার মধ্যে তোমরা 2 গ্রাম এই হলুদকে কিন্তু মিশিয়ে দেবে। 1 লিটার জল হলে তোমরা 4 গ্রাম মেশাবে এবং 500 ml জল যেহেতু আমি নিয়েছি, 2 গ্রাম এই হলুদকে মিশিয়ে দিলাম এবং হলুদকে মিশিয়ে দেওয়ার পর দ্রবণটাকে ভালো করে গুলে নিয়ে এই দ্রবণটাকে কিন্তু তোমরা তোমাদের এলাচ গাছের মাটির মধ্যে প্রত্যেক 15 দিনে একবার করে কিন্তু ব্যবহার করবে। এক্ষেত্রে যেটা হবে, এই দ্রবণ এলাচ গাছের মধ্যে যেমন দ্রুত ফুল ও ফল আনবে, তেমন কিন্তু এলাচ গাছের মাটির মধ্যে ঘন ঘন যে ফাঙ্গাসের আক্রমণ হয়, সেই ফাঙ্গাসের আক্রমণের হাত থেকেও গাছগুলোকে কিন্তু বাঁচাবে, শিকড়কে সুস্থ রাখবে এবং গাছকে কখনোই কিন্তু মারা যেতে দেবে না। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে ছাদ বাগানের মধ্যে সহজে এলাচ গাছ প্রতিস্থাপন করে সেই গাছ থেকে এলাচ পাওয়ার জন্য কোন কোন কাজকে করতে হবে, কি খাবারকে দিতে হবে, কি পরিচর্যাকে তোমাদের করতে হবে। তো এই ভিডিও যদি একটুও তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন